সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় ক্লাসের দ্বিতীয় পর্ব। তো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম পৃথিবীর তাপ মণ্ডল বা তাপ বলয়গুলির কাছ থেকে এই চ্যাপ্টারের। আজকে বাকি অংশটা আলোচনা হবে। তো তোমরা একটু সবাই ক্লাসটা লক্ষ্য করো। আমি যতদূর সম্ভব তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো, সেগুলো তোমরা দেখে নেবে। তো আজকে আলোচনা হবে দ্রাঘিমা সামগ্রী। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমা বলতে কি বোঝায়, তাহলে আমাদের জানতে হবে দ্রাঘিমা কি। তাহলে দ্রাঘিমা হচ্ছে যে মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে নিরক্ষীয় তল বরাবর যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বলে। অর্থাৎ এটা পৃথিবী এটা হচ্ছে মূল মধ্য রেখা, আর এটা হচ্ছে নিরক্ষীয় তল। তাহলে মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে, অর্থাৎ পৃথিবীর যেটা কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের সাথে নিরক্ষীয় তল বরাবর, অর্থাৎ এই নিরক্ষীয় তল বরাবর যে কৌণিক দূরত্ব, যে কৌণিক দূরত্ব উৎপন্ন করে তাকে বলছে, সেই কৌণিক দূরত্বকে বলছে দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমার সংজ্ঞাটা তোমরা জেনে রাখো যে মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন স্থান নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বকে বলা হচ্ছে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। যেমন কলকাতার দ্রাঘিমাংশ হচ্ছে 88°30-33' পূর্ব। এটা হচ্ছে কলকাতার দ্রাঘিমাংশ, 88°33' পূর্ব। অর্থাৎ নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রের সাথে 88°33' কৌণিক দূরত্বে কলকাতা অবস্থান করেছে। তাহলে এটা হচ্ছে কলকাতার দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ কি জিনিস সেটা আমাদেরকে সংজ্ঞা জানতে হবে। আর এখানে একটা উদাহরণ দিলাম যে কলকাতার দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কত, সেটা আমাদেরকে জেনে রাখা দরকার। এবার আমাদের জানতে হবে যে দ্রাঘিমা কথাটা উৎপন্ন কি থেকে এসেছে। তাহলে দ্রাঘিমা কথার উৎপত্তি হয়েছে মেরিডিয়ান থেকে। তাহলে দ্রাঘিমার উৎপত্তি হচ্ছে মেরিডিয়ান, ল্যাটিন শব্দ মেরিডিয়ান থেকে, যাকে ইংরেজিতে মেরিডিয়ান বলা হয়, যার হচ্ছে মধ্যাহ্ন রেখা বা মধ্যাহ্ন। তাই আমরা দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখাও বলবো। তাহলে এটা আমরা জানলাম। এবার আমরা জানতে হবে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি, এটা আমাদের জানা দরকার। তাহলে পৃথিবী পৃষ্ঠের সমান দ্রাঘিমা যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক অর্ধবৃত্ত রেখা দ্বারা উত্তর থেকে দক্ষিণে যুক্ত করা হয়েছে তাকে বলছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর এটা হচ্ছে উত্তর, এটা মূল মধ্য রেখা। তাহলে উত্তর থেকে দক্ষিণে এই যে সমান দ্রাঘিমা যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে উত্তর দক্ষিণে সেগুলোকে বলছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে টোটাল 360টা। তাহলে আমাদের মনে রাখতে হবে। তাহলে দ্রাঘিমার সংখ্যাটা ক্লিয়ার, যে পৃথিবী পৃষ্ঠের সমান দ্রাঘিমা যুক্ত স্থানগুলোকে উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক অর্ধবৃত্ত রেখা দ্বারা যুক্ত করা হয়েছে তাকে বলছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ পৃথিবীতে টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টা। পূর্ব দিকে আছে 180টা, আর পশ্চিম দিকে আছে 180টা। টোটাল হচ্ছে 360টা দ্রাঘিমা রেখা। তাহলে এটা আমরা জানলাম। এবার আমরা জানবো দ্রাঘিমার বৈশিষ্ট্য। এটা একটা 3 মার্ক কোশ্চেন। তাহলে দ্রাঘিমা রেখার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে যে দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এটা একটা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, অর্থাৎ এই যে একটা দ্রাঘিমা রেখা শুধু সামনের অংশটাই এই যে বেষ্টন করে আছে। তাহলে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। আর একই দ্রাঘিমা বরাবর পৃথিবীর সকল স্থানে দ্রাঘিমার মান সমান হয়। অর্থাৎ একটা দ্রাঘিমা রেখা বরাবর এই জায়গাতে যেমন হবে এই জায়গাতে সব জায়গাতে মান সমান হবে। আর দ্রাঘিমা রেখাগুলো সর্বনিম্ন মান দ্রাঘিমা রেখা 0°, আর সর্বোচ্চ মান হচ্ছে 180°। অর্থাৎ দ্রাঘিমার সর্বনিম্ন মান 0, আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180°। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দ্রাঘিমা রেখা তোমরা যে পড়ে নেবে বই থেকে। এটা একটা 3 মার্কের কোশ্চেন।
এবার আমাদের এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে এই যে পৃথিবীর মাঝ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে নিরক্ষরেখা, তাহলে এই নিরক্ষরেখা বরাবর একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমা যে 1 ডিগ্রি দ্রাঘিমার অন্তর, এটাতে টোটাল ডিসটেন্স কত হয়ে যাবে সেই ডিসটেন্সটা আমাদেরকে জানতে হবে। তাহলে 111.030 কিমি, এটা ডিসটেন্সটা আমাদের জানতে হবে। তাহলে নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি দ্রাঘিমাতে টোটাল ডিসটেন্স হয় দূরত্ব হয়ে থাকে 111.30 কিমি। এটা আমাদের জানতে হবে, একটা শর্ট কোশ্চেন। এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা সম্পর্কে। গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা। তাহলে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা সম্পর্কে আমাদের জানতে হবে। পৃথিবীতে দুটো গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা আছে, একটা হচ্ছে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। তাহলে এটা একটা 2 মার্ক কোশ্চেন, মূল মধ্যরেখা কি? তাহলে মূল মধ্যরেখা কি? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে মাঝ বরাবর যে রেখা, অর্ধবৃত্ত রেখা কল্পনা করা হয়েছে তাকে বলছে মূল মধ্যরেখা। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে সংযোজনকারী রেখাকে বলা হয় মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো হচ্ছে যে মূল মধ্যরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। এটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে মূল মধ্যরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে, এটা আমরা জানতে পারলাম। একটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। আর মূল মধ্যরেখার মান যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি মূল মধ্যরেখা ধরে সারা পৃথিবীর প্রমাণ সময় নির্ণয় করা হয়ে থাকে। আর এই 0 ডিগ্রি মূল মধ্যরেখার টাইমকে হচ্ছে জিএমটি বলা হয়। এটা একটা দ্বিমাত্রিক কোশ্চেন পেয়ে যাবে। জিএমটি, গ্রিনিচ মিন টাইম। অর্থাৎ এই 0 ডিগ্রি মূল মধ্যরেখাটা টানা হয়েছে ইংল্যান্ডের লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে, গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে। তাহলে এই মূল মধ্যরেখার স্থানীয় সময় হচ্ছে সবসময় দুপুর 12টা ধরা হয়। আর এই দুপুর 12টা ধরে সারা পৃথিবীর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম গোলার্ধের টাইমগুলো সময়গুলো নির্ণয় করা হয় বলে একে গ্রিনিচ মিন টাইম বলা হয়ে থাকে। অর্থাৎ সারা পৃথিবীর প্রমাণ সময় এই মূল মধ্যরেখা ধরে নির্ণয় করা হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এগুলো মূল মধ্যরেখার গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, এগুলো আমরা জানলাম। আর এ থেকে আরো জানতে পারি যে কোন স্থান মূল মধ্যরেখা থেকে কতটা পূর্ব দিকে বা কতটা পশ্চিম দ্রাঘিমায় অবস্থান করেছে সেটা আমরা মূল মধ্যরেখা থেকে জানতে পারবো। এটা আমরা জানলাম। এবার আমাদেরকে এখানে জানা উচিত যে ক্রোনোমিটার কি। ক্রোনোমিটার, তাহলে ক্রোনোমিটার হচ্ছে লন্ডনের যে গ্রিনিচ মান মন্দির আছে, তাহলে গ্রিনিচের সমনির্ণয় ঘড়ি, অর্থাৎ গ্রিনিচের সমনির্ণয় ঘড়িকে বলা হয় ক্রোনোমিটার, যেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী জন হ্যারিসন। ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন 1759 সালে এটা আবিষ্কার করেছিল সময় নির্ণয় করার জন্য, যাকে গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি বা ক্রোনোমিটার বলা হচ্ছে। তাহলে এটা তোমরা দেখে নেবে ক্রোনোমিটার কি, এটা ভালো কোশ্চেন। এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ যে দ্রাঘিমা রেখা দুটো পেয়েছিলাম, তার মধ্যে আরেকটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা কি? মূল মধ্যরেখার বিপরীত দিকে, অর্থাৎ এই যে মূল মধ্যরেখার পেছনের দিকে বিপরীত দিকে অবস্থিত যে রেখাটা আছে তাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বলে। আর এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা একটা অর্ধবৃত্ত। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর মূল মধ্যরেখা দুটো যদি জুড়ে দেওয়া যায় তাহলে একটা মহাবৃত্ত হবে। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ঠিক মূল মধ্যরেখার মতোই কাজ করে, এটা থেকেও পূর্ব এবং পশ্চিম গোলার্ধে জানা যায় সম্পর্কে। আর এটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যবহার সেটা হচ্ছে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে। অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পূর্ব এবং পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজনকারী রেখা হিসাবে কাজ করে। তাহলে এটা জেনে নিলে আমরা এখান থেকে জানলাম, অনেক কিছু জেনে গেছি। দ্রাঘিমা কি জানলাম, তারপরে দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য জানলাম, আর গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাগুলো সম্পর্কে জানলাম। এছাড়া ক্রোনোমিটার আর গ্রিনিচ মিন টাইম সম্পর্কে জানলাম। খুব ভালো কোশ্চেন, এগুলো দেখে রাখবে। আর এবার আমরা জানবো দ্রাঘিমা আর সময় সম্পর্কে।
দ্রাঘিমা ও সময়, দ্রাঘিমা ও সময়। তাহলে দ্রাঘিমা ও সময় এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে দ্রাঘিমার সঙ্গে সময়ের একটা নিবিড় সম্পর্ক আছে। অর্থাৎ দ্রাঘিমা ও সময় একটা নিবিড় সম্পর্কিত ব্যাপার। ঠিক পৃথিবী যেমন গোলাকার, এই গোলাকার পৃথিবী যখন 24 ঘন্টায় আবর্তন করে, তাহলে আবর্তন করতে গিয়ে প্রতিটা দ্রাঘিমা একবার করে প্রতিটা দ্রাঘিমা একবার পৃথিবীর একবার আবর্তনের জন্য যে সময় লাগে 24 ঘন্টায় পৃথিবী 60 ডিগ্রি অতিক্রম করে। অর্থাৎ পৃথিবী 360 ডিগ্রি পথ অতিক্রম করতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে এখানে আমাদের জানা উচিত যে এই যে পৃথিবী গোলাকার, আর এই গোলাকার পৃথিবীর টোটাল মান হচ্ছে, কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি পরিক্রমণ করতে সময় লাগে কত? 24 ঘন্টা। 24 দিয়ে 360 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 15 ডিগ্রি। অর্থাৎ 15 ডিগ্রি পথ কি করছে? 1 ঘন্টাতে পরিক্রমণ করছে। তাহলে পৃথিবী আবর্তন করছে কত? 15 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিট, 60 মিনিটে কত আবর্তন করে? 15 ডিগ্রি আবর্তন করে। তাহলে এটাকে আমরা যদি উল্টো করে দিই, এই যে উল্টো 15 ডিগ্রি আবর্তনের সময় লাগে কত? 60 মিনিট। আর 1 ডিগ্রি আবর্তনের সময় লাগে কত? 60 উপরে আর নিচে 15, তাহলে কত? 4 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 4 মিনিট। তাই এখানে আমাদের জেনে রাখা দরকার, কারণ এই চ্যাপ্টারের শেষের দিকে অঙ্ক আছে সময় ও দ্রাঘিমা নির্ণয়, যেগুলো করতে হবে, তার জন্য এইগুলো আমাদের দরকার। তাহলে আমরা এখানে জানলাম সময় এবং দ্রাঘিমা দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং একে অপরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ। পৃথিবীর টোটাল কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি আবর্তন করতে সময় লাগে পৃথিবীকে 24 ঘন্টা। অর্থাৎ 24 ঘন্টা দিয়ে 360 কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 15 ডিগ্রি। অর্থাৎ 1 ঘন্টা বা 60 মিনিটে 15 ডিগ্রি পথ অতিক্রম করছে, দ্রাঘিমা অতিক্রম করছে। তাহলে 15 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? তাহলে 15 দিয়ে 60 কে ভাগ করে দিলে 4 মিনিট। তাহলে 4 মিনিট সময় লাগছে 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে। তাহলে এখানে আমরা সময় এবং দ্রাঘিমার সম্পর্কটা জানলাম, যে 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট সময়। এটা জেনে রাখবেন। এবার আমরা এখানে জানবো যে স্থানীয় সময় কি। স্থানীয় সময়, সময় দুই প্রকার হয়ে থাকে, একটা স্থানীয় সময় আর একটা হচ্ছে প্রমাণ সময়। তাহলে এখানে সময় ভূগোলে দুই রকম, একটা হচ্ছে স্থানীয় সময় আর একটা হচ্ছে প্রমাণ সময়। তাহলে স্থানীয় সময় কি? যে কোনো স্থান, পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান বা জায়গা থেকে আকাশে সূর্য দেখে বা সূর্যের অবস্থান দেখে যদি সময় নির্ণয় করা হয় তাহলে সেটাকে বলা হয় স্থানীয় সময়। অর্থাৎ কোনো স্থানের আকাশে সূর্যের অবস্থান দেখে সময় নির্ণয় হচ্ছে স্থানীয় সময়। এটা নির্ণয় করা হয় যে যখন সূর্য একেবারে মধ্যাহ্ন অর্থাৎ বা সময় ধরা হয় দুপুর 12টার সূর্যের উন্নতিকোণ যখন সর্বোচ্চ হয়, তখন সেই উন্নতিকোণ ধরে স্থানীয় সময় নির্ণয় করা হয়ে থাকে। যেমন কলকাতার স্থানীয় সময় হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব দ্রাঘিমায় যখন সূর্যের উন্নতিকোণ সর্বোচ্চ হয়, তখন যদি দুপুর 12টা হয়, দুপুর 12টা হবে। এবার আমাদেরকে জানতে হবে প্রমাণ সময় কাকে বলে। তাহলে আকাশে সূর্যের অবস্থানের সর্বোচ্চ উন্নতিকোণ দেখে কোন স্থানে সময় নির্ণয় হচ্ছে স্থানীয় সময়। কিন্তু এই স্থানীয় সময় দ্বারা যদি আমরা কোনো জায়গার সময় নির্ণয় করি তাহলে সারা দেশের মধ্যে সমস্যা হবে। ধরো ভারতের পূর্ব অরুণাচল প্রদেশের কিবিথু সব থেকে পূর্বতম বিন্দু, আর গুজরাটের গোহার মোটর পশ্চিমতম বিন্দু। তাহলে কিবিথু আর গোহার মোটর এই দুটো জায়গার মধ্যে 2933 কিলোমিটার ডিসটেন্স আছে। অর্থাৎ অরুণাচল প্রদেশের পূর্ব দিকে সূর্যোদয় আগে হবে আর গোহার মোটর গুজরাটে সূর্য অস্তটা পরে হবে। তাহলে এখানে যদি স্থানীয় সময় দুপুর 12টা হয় তাহলে এখানে স্থানীয় সময় অনেকটা পিছিয়ে থাকবে, কম 11টা হতে পারে বা তার থেকে কম হতে পারে। তো আমরা স্থানীয় সময় ধরে সেটা যদি নির্ণয় করি তাহলে সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন বিমান পরিষেবা, রেল পরিষেবা, রেডিও বাণী প্রচার, তারপরে খেলাধুলা, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপডেট সঠিক সময়ে হবে না। তাই কি করে এই স্থানীয় সময়ের অসুবিধা দূর করার জন্য একটা দেশে এর অন্তর্গত এক বা একাধিক দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে যদি সময় নির্ণয় করা হয় তখন সেই সময়কে বলা হয়
প্রমাণ সময়, অর্থাৎ দেশের মধ্যে মধ্যগামী এক বা একাধিক দ্রাঘিমাকে ফিক্স করে দিয়ে সেই দ্রাঘিমা সময়কে সারা দেশের জন্য যদি নির্ধারিত করা হয় তাহলে তাকে বলা হয় প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেমন ভারতের স্ট্যান্ডার্ড টাইমকে বলা হয় আইএসটি। তাহলে এখানে একটা প্রশ্ন জেনে নিলে যে আইএসটি কি, তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ ভারতের প্রমাণ সময়। তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কি জিনিস? ভারতের প্রমাণ সময়, অর্থাৎ ভারতের ভারতীয় প্রমাণ সময় কি জিনিস? যে ভারতের এলাহাবাদের কোকো উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব টানা হয়েছে। তাহলে এই ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ধরে যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময়। তাহলে আমরা এখানে জানলাম স্থানীয় সময় আর প্রমাণ সময় সম্পর্কে। উভয়ের মধ্যে পার্থক্য, তাহলে সংজ্ঞাটা তোমরা জেনেই গেছো। আর পার্থক্যের মধ্যে কি হবে? আর পরিবর্তন, যেমন স্থানীয় সময়ে পরিবর্তন 1 ডিগ্রিতে 4 মিনিট করে ধরা হয় আর 15 ডিগ্রিতে 1 ঘন্টা বা 60 মিনিট, কিন্তু প্রমাণ সময়ের পার্থক্য সারা পৃথিবীব্যাপী সর্বনিম্ন 30 মিনিট ধরা হয়। ব্যবহার, স্থানীয় সময়ের ব্যবহার একেবারে নেই বললেই চলে, কিন্তু প্রমাণ সময়ের ব্যবহার আছে। সারা পৃথিবীব্যাপী গুরুত্বপূর্ণ কাজগুলো প্রমাণ সময় ধরেই করা হয়। সংখ্যা, স্থানীয় সময় মানে একটা দেশের মধ্যে স্থানীয় সময় একাধিক হতে পারে, অসংখ্য হতে পারে, কিন্তু প্রমাণ সময় এক বা একাধিক মানে একটা বা দুটো তিনটা হতে পারে। যেমন ছোট দেশের ক্ষেত্রে একটা, কিন্তু যেগুলো বড় দেশ আছে খুব বড় দেশ সেগুলোর ক্ষেত্রে দুটো তিনটা থাকতে পারে। যেমন কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, সেখানে প্রমাণ সময় 6টা ধরা হয়েছে। তো এগুলো হচ্ছে পার্থক্য, আমাদের জেনে রাখা দরকার। এবার আমরা এখানে জানবো যে ভারতের প্রমাণ দ্রাঘিমাটা কত। তো আমরা একটু আগে জেনে নিয়েছি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা। এটা টানা হয়েছে ভারতের মাঝ বরাবর এলাহাবাদের এলাহাবাদ ও কোকোনদের উপর দিয়ে, এটা মনে রাখতে হবে। আর এটাকে ধরে ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। ঠিক তেমনি পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কত হবে? তাহলে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা একটু আগে আমরা মূল মধ্যরেখা পড়েছিলাম, সেটা 0 ডিগ্রি। তাহলে মূল মধ্যরেখা 0 ডিগ্রি, সেটাই হচ্ছে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা, যেটা রয়্যাল লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে টানা হয়েছে। তাহলে এগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো ভূজালক সম্পর্কে। ভূজালক কি? তাহলে পৃথিবী পৃষ্ঠ বা ভূগোলককে যখন আমরা যদি লক্ষ্য করি, তাহলে ভূগোলকীয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা তৈরি করেছে তাকে বলছে ভূজালক। যেমন এটা যদি আমরা গ্লোব দেখি, তাহলে গ্লোবের গায়ে দেখবেন এরকম ভূমধ্যরেখা নিরক্ষরেখা এইভাবে টানা আছে, তাহলে এই করে আছে। তাহলে এটা দেখো যে এই যে একটা জালিকা অক্ষরেখা, এই অক্ষরেখা আর এই দ্রাঘিমা, তাহলে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা পরস্পর ছেদ করে যে জালিকা বা কোপ তৈরি করেছে তাকে বলছে ভূজালক। এই ভূজালক একটা দুই মাত্রিক বস্তু, আর এর সাহায্যে কি পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ একটা ভূজালকগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোন স্থান কতটা উত্তর দিকে, কতটা দক্ষিণ দিকে, কতটা পূর্ব দিকে, কতটা পশ্চিম দিকে অবস্থান করেছে। অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাগত অবস্থান কোন স্থানের ভূজালিকার সাহায্যে বা ভূজালকের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এটা দেখছো। এবার হচ্ছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। তাহলে অক্ষরেখা ও দ্রাঘিমা, এটা 3 মার্কের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা সংজ্ঞাগত পার্থক্য বলবো যে পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত সম অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলছে অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখাগুলো কি? যে সমান দ্রাঘিমাযুক্ত স্থানগুলোকে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে বলছে দ্রাঘিমা রেখা। সংজ্ঞা পেলাম বিস্তৃতি, যে দ্রাঘিমা রেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তার লাভ করেছে আর অক্ষরেখাগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করেছে, এটা একটা পার্থক্য। আকৃতি, দ্রাঘিমা রেখাগুলো কি হচ্ছে, এই অক্ষরেখাগুলো কি হচ্ছে, এই যে পূর্ণবৃত্ত অক্ষরেখাগুলো, আর দ্রাঘিমা রেখাগুলো কি অর্ধবৃত্ত, অর্থাৎ অর্ধেক অর্ধেক আছে। তাহলে একটা অক্ষরেখা পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, এটা আমরা পেলাম। আর মানের বিস্তার, দ্রাঘিমা রেখার অক্ষরেখার সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। তাহলে অক্ষরেখার সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান 90 ডিগ্রি। ঠিক তেমন দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি মূলমধ্যরেখাটা, আর সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে এগুলো আমরা পার্থক্য পেলাম। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা একটু উপরে দেখে নেবে। আর এখানে গুরুত্বপূর্ণ আর কিছু জিনিস আছে, সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই। যে সময় অঞ্চল কি, সময় অঞ্চল, সময় অঞ্চল কি বা টাইম জোন কি। তাহলে সময় অঞ্চল কি, যে প্রমাণ দ্রাঘিমা ধরে সময় নির্ণয় করা হয় এবং সেই প্রমাণ দ্রাঘিমা অনুসারে কয়েকটি সময় দেশে কয়েক সময় নির্ণয় করা হয়ে থাকে। মানে সময় অঞ্চল মানে প্রমাণ দ্রাঘিমা ধরে নির্ণীত যে জায়গাগুলোতে সময় একই রাখা হয়, সেটাই হচ্ছে এক একটা সময় অঞ্চল। যেমন ভারতের ক্ষেত্রে সময় অঞ্চল একটাই আছে, কারণ 82°30' পূর্ব দ্রাঘিমা ধরে সময় নির্ণয় করা হয়, তাহলে ভারত একটা সময় অঞ্চলে অন্তর্গত বা টাইম জোনের অন্তর্গত। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের 4টা সময় অঞ্চল আছে, অর্থাৎ 4টা প্রমাণ দ্রাঘিমা ফিক্স করা হয়েছে। রাশিয়াতে সময় অঞ্চলের সংখ্যা সব থেকে বেশি, 11টা সময় অঞ্চল আছে। কানাডাতে সময় অঞ্চলের হচ্ছে সংখ্যা 6টা, অর্থাৎ তাদের 6টা প্রমাণ দ্রাঘিমা আছে। অর্থাৎ এক একটি প্রমাণ দ্রাঘিমা ধরে যে টাইম নির্ণয় করা হয় এবং যে অঞ্চলগুলো সেই টাইমে তারা প্রচলিত হয়, সেটাকে এক একটা সময় অঞ্চল বা টাইম জোন বলা হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে। এবার আমরা জানবো মহাবৃত্ত সম্পর্কে। মহাবৃত্ত, তাহলে মহাবৃত্ত কি এটা আমাদেরকে জানতে হবে। তো ভূগোলকে অঙ্কিত যে বৃত্তের বিন্দুর সাথে একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলে। অর্থাৎ এই যে এটা একটা পৃথিবী, তাহলে ভূগোলকের উপরে অবস্থিত কোন বৃত্ত এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু যদি একই বরাবর অবস্থান করে, একই কেন্দ্র বরাবর, তাহলে মহাবৃত্ত কাকে বলে। আবার সংজ্ঞাটা বলছি, যে ভূগোলকের উপর অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু আর ভূগোলকের কেন্দ্রবিন্দু একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলে। তাহলে ভূগোলকের উপর যদি আমরা কোনো বৃত্ত আঁকি আর সেই বৃত্তের কেন্দ্রবিন্দু আর পৃথিবীর কেন্দ্রবিন্দু যদি একই বিন্দুতে অবস্থান করে, তাহলে সেই বৃত্তকে বলা হচ্ছে মহাবৃত্ত। তাহলে মহাবৃত্তের সংজ্ঞাটা এখানে তোমরা জেনে নেবে যে কাকে বলা হচ্ছে। আর পৃথিবীতে মহাবৃত্তর উদাহরণ হচ্ছে যে নিরক্ষরেখা একটা মহাবৃত্ত। দেখো এটা নিরক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, আর পৃথিবীর ভূগোলকের কেন্দ্রবিন্দু একই কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে, তাহলে নিরক্ষরেখা একটা হচ্ছে মহাবৃত্ত। আর যদি পরস্পর বিপরীত দুটো দ্রাঘিমারেখা যুক্ত করা হয়, যেমন এক মূল বদ্ধরেখা আর 180° দ্রাঘিমারেখা যুক্ত করা হয়, তাহলে উভয় কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সাথে অবস্থান করবে, যার জন্য মূল বদ্ধরেখা এবং 180° দ্রাঘিমারেখা উভয় যুক্তকারী রেখাকে মহাবৃত্ত বলা যাবে। তাহলে মহাবৃত্তর সংজ্ঞা আমরা জানলাম। মহাবৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পৃথিবীর সবথেকে বড় বৃত্ত, আর এর মহাবৃত্তের কেন্দ্রবিন্দু আর ভূগোলকের কেন্দ্রবিন্দু একই বিন্দুতে অবস্থান করে। আর উদাহরণ হিসাবে দেবে যে নিরক্ষরেখা আর মূল মধ্যরেখা আর 180° দ্রাঘিমারেখা সংযোজনকারী বৃত্ত হচ্ছে মহাবৃত্তের উদাহরণ। তাহলে এটা জানলে 2 মার্কের জন্য মহাবৃত্ত কাকে বলে, উদাহরণ আর বৈশিষ্ট্য দুটো দেখে নেবেন। এবার আমাদেরকে জানতে হবে প্রতিপাদ স্থান সম্পর্কে। প্রতিপাদ স্থান, তাহলে প্রতিপাদ স্থান কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস 2 মার্কের জন্য। তাহলে এটা হচ্ছে একটা পৃথিবী, এটা নিরক্ষরেখা। তাহলে প্রতিপাদ স্থানের সংজ্ঞা কি হবে, যে পৃথিবীর পৃষ্ঠের উপর অঙ্কিত কোনো ব্যাস যদি পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে অপর দিকে স্পর্শ করে এবং সেই স্পর্শ যদি প্রথম বিন্দুর সাপেক্ষে ঠিক উল্টো দিকে হয়, তাহলে সেই স্থানটাকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান। অর্থাৎ এটা হচ্ছে ভূগোলক, এটা নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা বরাবর এই যে এটা একটা রেখা টানা, এটা একটা ব্যাস টানা, এই ব্যাসটা কি হলো, এখানে ক বিন্দু ধরা আছে আর এখানে ক বিন্দু আছে। তাহলে ব্যাসটা যদি কেন্দ্র ভেদ করে একেবারে ক বিন্দু ঠিক উল্টো দিকে যে জায়গায় স্পর্শ করছে, তাহলে এই যে এই ক বিন্দুর উল্টো দিকে অবস্থিত এই ক বিন্দুটা, এটা হচ্ছে ক বিন্দুর প্রতিপাদ স্থান। তাহলে প্রতিপাদ স্থান বলতে ঠিক উল্টো জায়গাকে বোঝায়। অর্থাৎ এর সংজ্ঞাটা আবার একবার বলে দিচ্ছি, যে ভূপৃষ্ঠ বা ভূগোলকের উপরে কোন স্থান বা বিন্দু থেকে
কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে প্রথম বিন্দুর বিপরীতে ভূগোলকের বা ভূপৃষ্ঠের যে স্থানকে স্পর্শ করে সেই স্থানটাকে বলা হয় প্রথম স্থানে প্রতিপাদ স্থান। তাহলে প্রতিপাদ স্থানের সংজ্ঞাটা তোমরা এখানে দেখবে। আর প্রতিপাদ স্থানের থেকে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে প্রতিপাদ স্থানের মধ্যে, অর্থাৎ এখানকার পয়ের প্রতিপাদ স্থান হচ্ছে খ, তাহলে প্রতিপাদ স্থানের মধ্যে অক্ষাংশের পার্থক্য হয়ে থাকে। অক্ষাংশটা একই থাকবে, শুধু গোলার্ধটা পাল্টে যাবে। ধরো কলকাতার প্রতিপাদ স্থান কলকাতা 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থান করেছে, তাহলে এর প্রতিপাদ স্থান কত হবে? 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সেটা হয়ে যাবে। উত্তর গোলার্ধে এটা দক্ষিণ গোলার্ধে ঠিক হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। আর প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয়ে থাকে 180 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। আর সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। 180 ডিগ্রি সমান 12 ঘন্টা। তাহলে প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি আর সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখতে হবে। এবার লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট যে আলোচনা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এটা করে শেষ করা হবে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কি? তো আমরা এটা সম্পর্কে জানবো। প্রথমে জানতে হবে সংজ্ঞাটা। সংজ্ঞা কি জিনিস? তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞা হচ্ছে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে অঙ্কিত যে রেখা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে সেই রেখাকে বলছে আন্তর্জাতিক তারিখ রেখা। অর্থাৎ যে রেখা দ্বারা আমরা সারা পৃথিবীর তারিখ বার নির্ণয় করে থাকি সেই রেখাকে বলছে আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আমরা জানবো। আর এর মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদেরকে জেনে নিতে হবে। আর আন্তর্জাতিক তারিখ রেখাটা আমরা অঙ্কন করব কেন? তো পৃথিবীর দুটো গোলার্ধ, চারটা গোলার্ধ, উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম। তাহলে পূর্ব আর পশ্চিম, তাহলে পূর্ব এবং পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ ভার আর সময় এই সমস্ত নিয়ে গন্ডগোল দেখা দিলে 1884 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক আন্তর্জাতিক আলোচনা সভায় অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে নির্ধারণ করে পৃথিবীর তারিখ বিভাজনের একটা সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। তাই আমরা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অঙ্কন করেছি এবং এই দ্রাঘিমা রেখা অনুসারে পৃথিবীর পশ্চিম আর পূর্ব গোলার্ধের মধ্যে সময় নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে আমরা সংজ্ঞা জানলাম আর মান জানলাম। আর এটা আবিষ্কার কোথায় হয়? 1884 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে এটা হয়েছিল একটা আন্তর্জাতিক আলোচনা সভায়। এবার এখানে আমাদের দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার কি। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার ব্যবহার হচ্ছে একটা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজন করা, তারিখ নির্ধারণ করা এবং সময় নির্ণয় করা। আর কি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন সময় বেড়ে যায়, কারণ পূর্ব দিকে আগে সূর্যোদয় আর সূর্যাস্ত যায়, আর পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে সময় একদিন পিছিয়ে যায়। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ব্যবহার। আর এখানে যেটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা খুবই ভালো, যেটা পরীক্ষা অনেক সময় দেই, যে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন? তাহলে দেখো, আমরা আন্তর্জাতিক তারিখ রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে বা অঙ্কন করে টানা হয়েছে, এটা ঠিকই, কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা একেবারে সরল রেখার মতো সোজা, কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটা ঠিক সোজা নয়। হ্যাঁ, মাঝে মধ্যে বাঁকানো আছে। আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক মাঝে মধ্যে বাঁকানো আছে, এই করে টানা হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক এরকম আছে। সোজা হলে গেলে এরকম সোজা হতো, কিন্তু সোজা নয়, মাঝে মধ্যে বাঁকানো আছে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়েছে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে, কারণ জলের উপরে কেউ স্থায়ীভাবে বসবাস করে না।
এটা জলের উপর দিয়ে অঙ্কন করা হয়েছে, কারণ আন্তর্জাতিক তারিখ রেখা যদি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে অঙ্কন করা হতো, তাহলে পৃথিবী পৃষ্ঠের কোন স্থলভাগ, বিভিন্ন স্থলভাগ একই গোলার্ধে অবস্থান করা সত্ত্বেও সেটা আন্তর্জাতিক তারিখ রেখা দ্বারা বিভাজিত হয়ে যেত। তাহলে আমরা যদি ভাবি যে একটা দেশের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হলো, দেশের একটা পূর্ব দিকে পড়ে গেল, একটা পশ্চিম দিকে পড়ে গেল, তাহলে একটা দেশের মধ্যে কি করে দুই রকম 12 তারিখ হতে পারে? এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে। তাই কি করা হয়েছে, যে আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে বা টানা হয়েছে, সেই যে স্থানগুলো জলভাগের মধ্যে স্থলভাগ কিছু আছে বা দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জগুলোকে এড়ানোর জন্য মাঝে মধ্যে পূর্ব এবং পশ্চিম দিকে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাই এটা সম্পূর্ণ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করেনি। যেমন এটা তোমার উত্তর সাগরে গ্লোব আর ভাঙ্গেলিয়া দ্বীপের কাছে সামান্য পূর্ব দিকে বাঁকানো হয়েছে, আর বেরিং প্রণালীর কাছে সাইবেরিয়াকে এড়ানোর জন্য 11 ডিগ্রি পূর্ব দিকে বাঁকানো হয়েছে। অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 60 ডিগ্রি পশ্চিমে বাঁকানো হয়েছে, আর দক্ষিণ গোলার্ধে ফিজি, চ্যাথাম, টোঙ্গা প্রভৃতি দ্বীপকে এড়ানোর জন্য 11 ডিগ্রি বাঁকানো হয়েছে, আর কিরিবিটি সহ সমস্ত দ্বীপকে এড়ানোর জন্য 32 ডিগ্রি পূর্ব দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই সমস্ত দ্বীপ জলভাগের মধ্যে অবস্থান করায় দ্বীপপুঞ্জগুলোকে এড়ানোর জন্য জলভাগের দিকে বাঁকিয়ে পূর্ব পশ্চিম দিকে টানা হয়েছে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পূর্ণ এই জন্যই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। তাহলে আজকের এই চ্যাপ্টারের আলোচনা এখান থেকে শেষ হচ্ছে। চ্যাপ্টারটা আমি পুরোটা আলোচনা করে দিলাম, তোমাদের কোশ্চেন গুলো আমি আপলোড করে দেবো অ্যাপসে, সেখান থেকে তোমরা কোশ্চেন গুলো লিখে নেবে আর তোমরা চ্যাপ্টারটা সম্পূর্ণটা পড়বে। আর এই চ্যাপ্টারের কিছু অংশ বাকি থাকলো, যেটা হচ্ছে অঙ্ক, সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমরা স্কুল খোলার পরে ইনশাল্লাহ পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে। এখন অঙ্কটা বাকি থাকবে। তাহলে এখান থেকেই সবাই ভালো থাকো, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।